কাউয়া কি মারা গিয়েছে না কাউয়া বেঁচে আছে, কাউয়াকে নিয়ে আবারও কথা বলতে হচ্ছে। দুদিন যাবৎ অনলাইন সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় সোচ্চার কাউয়াকে নিয়ে। তাই কাউয়াকে জীবিত অথবা মৃত, কাউয়ার সন্ধান যে দিতে পারবেন তার জন্য আমার তরফ থেকে কেটিভি 24 এর পক্ষ থেকে 1 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করছি। সময়টা অনেক খারাপ যাচ্ছে। শেখ হাসিনা, দেশের গণমাধ্যম, দেশের বিচারিক ব্যবস্থা, দেশের ট্রাইব্যুনাল, এখানে নানান ধরনের গল্প, প্রতিবেদন, নিউজ প্রতিদিনই আসছে। আর এগুলোতে বাংলাদেশের মানুষের এক ধরনের একটা মেন্টালিটি হয়ে গেছে যে না ভাই, এগুলো ঘটেই। তারপর সরকার ক্ষমতা থেকে পড়ে গেলে আবার কখনো এই সরকার আসার সুযোগ হলে একদম পানির মতন ঝরঝর করে যত মামলা আছে এগুলো পড়ে যাবে। আসলে যারা রাঘব বোয়াল বা এত বড় পোস্ট পদবিতে থাকেন তাদের কিছু করার মতন ক্ষমতা সরকারের থাকে না। তবে দুটো ঘটনা, নারীর প্রতি দুটো ঘটনা, এভাবে যদি বলি, খুব কাছাকাছি সময় ঘটল এবং আমি বিশ্বাস করি দুটো ঘটনারই মূল একই জায়গায় এবং একই পরিকল্পনারও, সেগুলো পরিকল্পিত ব্যাপার বলে আমি বিশ্বাস করি। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল এবং সেতু মন্ত্রী এক সময় ছিল এবং খুবই সোশ্যাল মিডিয়া দাপট ছিল তার, দাপিয়ে বেড়াতো এক সময়। টিভি চ্যানেল খুললেই কারো বক্তব্য পাওয়া যাক বা না যাক, ওবায়দুল কাদের বক্তব্য পাওয়া যেত। অবশেষে ঘোষণা এলো ওবায়দুল কাদেরকে জীবিত অথবা মৃত ধরে দিতে পারলে লক্ষ টাকা পুরস্কার। প্রিয় দর্শক, ঘোষণাটা কে করেছে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন, সবকিছু জানতে পারবেন। তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা হয়তো ভিডিওর শুরুতেই ভিডিওর বিশেষ অংশগুলো দেখেই আপনারা আন্দাজ করতে পেরেছেন। তাই সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। কাউয়া কি মারা গিয়েছে না কাউয়া বেঁচে আছে, কাউয়াকে নিয়ে আবারও কথা বলতে হচ্ছে। দুদিন যাবৎ অনলাইন সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় সোচ্চার কাউয়াকে নিয়ে। তাই কাউয়াকে জীবিত অথবা মৃত, কাউয়ার সন্ধান যে দিতে পারবেন তার জন্য আমার তরফ থেকে কেটিভি 24 এর পক্ষ থেকে 1 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করছি। আমি তো দিতে পারবো না, কিন্তু আমার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে নিয়ে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। কাউয়া মারা গেছে যদি কেউ সন্ধান দিতে পারেন, অথবা কাউয়া বেঁচে আছে যদি সন্ধান দিতে পারেন। কারণ জানা গেছে কাউয়া এখনো বাংলাদেশে আছে। যদিও কাউয়া বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া ছড়িয়েছে যে সে দুবাই আছে, কলকাতা আছে, বিভিন্ন দেশে আছে। মানুষের নজরকে বিভিন্ন দেশের দিকে ছড়িয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে সে নিজের দেশে আরামায়েশে থাকার জন্য এই প্রপাগান্ডাগুলা সোশ্যাল মিডিয়ায় সে তার নিজের দলের লেসপেন্সারদেরকে দিয়ে দেশে বিদেশে করিয়েছে। আসলে কাউয়া বর্তমানে বাংলাদেশে আছে, আর তারই একটা তথ্য দিয়েছেন ইত্তেফাক পত্রিকা আজকে। ইত্তেফাকের সাংবাদিকের অডিওটা আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করব, তারপরে আমি বাকি আলোচনাটা শেষ করব। সাধারণ সম্পাদক দেশেই আছেন। সম্প্রতি এমন গুঞ্জনে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ভাইরাল হয়েছে। সেখানে তার ফোনের লোকেশন গত 1 সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে পাওয়া গেছে। তবে কি দেশেই আছেন ওবায়দুল কাদের? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, এমন ভাবে দম্ভ করতেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তবে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর টিকিটিও খুঁজে পাওয়া যায়নি ওবায়দুল কাদেরের। হাসিনা সরকারের পতনের পর বেশিরভাগ নেতাকর্মী গ্রেপ্তার হয়ে জেলে আছেন, না হয় তারা ভারতে পালিয়ে গেছেন। যদিও এখন পর্যন্ত গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছেন ওবায়দুল কাদের। অনেকেই বলেছিলেন সরকার পতনের পর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন ওবায়দুল কাদের, আছেন কলকাতায়। কিন্তু কলকাতায় আমরা এই যে ভারতে সীমান্ত দিয়ে পালিয়ে গিয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামান ছেড়ে দিয়েছে, 600-এর উপরে লোক ক্যান্টনমেন্টে অবস্থান নিয়েছিলেন, সেখানে ওবায়দুল কাদেরও ছিলেন। ওবায়দুল কাদেরকে সরাসরি ক্যান্টনমেন্ট, যশোর ক্যান্টনমেন্ট থেকে ভারতে পাঠানো হয়েছে। এই যে গল্পটা, এই যে বিষয়টা ছিল, সবটাই নাটক হিসাবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ওবায়দুল কাদেরের সর্বশেষ সিম কার্ড মোহাম্মদপুরে সেদিন পাওয়া গিয়েছিল। দুপুর 2:40 দিকে সে মোহাম্মদপুর 5ই অগাস্টে ছিলেন। এরপর থেকে তার সিম কার্ডটা আবারও নতুন করে অ্যাক্টিভ কোথাও কোথাও বাংলাদেশের সন্ধান পাওয়া গিয়েছে। ইত্তেফাকের এই নিউজ থেকে আমরা এই তথ্যটা পেয়েছি। পাশাপাশি আরো বেশ কিছু জায়গা থেকে এবং সঠিক জায়গা থেকে এই নিউজটা আসছে যে ওবায়দুল কাদের জীবিত বাংলাদেশে আছে। তাকে মৃত্যু ঘোষণা করে আবারও তাকে লুকিয়ে ফেলার জন্য চেষ্টা চলছে তার কিছু পেইড এজেন্ট মিডিয়ার মাধ্যমে। আমরা বাকি সংবাদটা একটু ইত্তেফাক থেকে শুনে নিচ্ছি। অনেকেই বলছেন সেখানে নেই ওবায়দুল কাদের। 5 আগস্টের পর অনেকে দাবি করেছেন সিঙ্গাপুর গেছেন ওবায়দুল কাদের। আবার অনেকে বলছেন আরব আমিরাতে আছেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। আবার কিছু সূত্র বলছে গণ অভ্যুত্থানের পর 3 মাস 5 দিন ওবায়দুল কাদের দেশেই ছিলেন। নানা গুঞ্জনের মাঝে এবার খবর ছড়িয়েছে দেশেই আছেন আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী এই খবরে অভিযান চালিয়েছে, তবে কোথাও
আমরা এই মুহূর্তে যেই লেটেস্ট নিউজটি পেলাম সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজতেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্র্যাক করছেন, তার নাম্বারটার অনুপাতে তাকে অভিযান চালাচ্ছেন। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে নিউজটা তারা প্রচার করছেন না, কারণ যদি প্রচার করে দেন তার এবং তার সঙ্গী সাথীদের সতর্ক করা হবে। সেই কারণে আমরা ওবায়দুল কাদেরকে এখন বাংলাদেশের সরকার এবং প্রশাসন কঠিনভাবে ধরার জন্য জাল বুনেছে বলে আমি মনে করি। তারপরেও আমি তরুণ সমাজকে, তরুণীদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমি আমার কেটিভি 24 এর পক্ষ থেকে 1 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করছি। যারা আপনারা এই সন্ধানটা খালি আইন শৃঙ্খলা বাহিনীকে দিবেন, আপনি সঠিক সন্ধানটা আইন শৃঙ্খলা বাহিনীকে দিবেন, ওখানে ওবায়দুল কাদের আছে জীবিত অথবা মৃত, যেই অবস্থায় আছে সেই অবস্থারই লোকেশনটা জাস্ট আইন শৃঙ্খলা বাহিনীকে দেবেন। আপনার জন্য লন্ডন থেকে 1 লক্ষ টাকার পুরস্কার পাঠানো হবে। আমি কেটিভি 24 এর পক্ষ থেকে আজকে ঘোষণা দিলাম, কারণ এই কাউয়ার কারণে বাংলাদেশে 2000 মায়ের সন্তানের জীবন গিয়েছে। এই কাউয়া বলেছিল ছাত্রলীগ আছে আমার ছাত্রলীগই যথেষ্ট এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দমানোর জন্য। তাই ছাত্রলীগের প্রাক্তন সভাপতি এই ওবায়দুল কাদেরের বর্তমান সময়ে আমার মায়ের 2000 সন্তানের আত্মাকে শান্তি পাওয়ার জন্য এই ওবায়দুল কাদেরকে ওপেন বাংলাদেশে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তিটা কি হবে আমি আর এখানে বললাম না। সেই সর্বোচ্চ শাস্তিটা ওপেন হবে, সবার সামনে, লোকের সামনে, মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষ দেখবে। সেই ব্যবস্থা করতে হবে। আমরা বাধ্য করব সরকারকে সেই ব্যবস্থা যেন করে। প্রয়োজনে বাইতুল মুকাররমে জুম্মার নামাজের পরে দক্ষিণ গেটে তার অফিসের কাছাকাছি জায়গায় একটি ব্যবস্থাপনা উন্মুক্ত জায়গায় করতে হবে, নতুবা নিয়ে যেতে হবে ওই টঙ্গীর বড় ইস্তেমার মাঠে, যেখানে লক্ষ নয় কোটি মানুষ দেখতে পারে ওবায়দুল কাদের শাস্তিটা কি হচ্ছে। সেই শাস্তিটা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে আবাল বৃদ্ধ বনিতা মিডিয়ার মাধ্যমে সরাসরি যেন দেখতে পায়। সেই কারণে আজকে ওবায়দুল কাদেরকে নিয়ে যেহেতু আলোচনাটা শুরু হয়েছে, আমি আশা করছি যে তরুণ সমাজরা আজকে হন্য হয়ে বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা উপজেলা গ্রামে আপনারা তল্লাশি চালাবেন এবং আমাদেরকে জানাবেন। আপনারা সর্বপ্রথমে প্রশাসনকে জানাবেন, তারপরে আমাকে জানাবেন। আমার নাম্বার ওপেন আছে, আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন পুরস্কারটি নেওয়ার জন্য। সময়টা অনেক খারাপ যাচ্ছে শেখ হাসিনার। দেশের গণমাধ্যম, দেশের বিচারিক ব্যবস্থা, দেশের ট্রাইব্যুনাল, এখানে নানান ধরনের গল্প, প্রতিবেদন, নিউজ প্রতিদিনই আসছে। আর এগুলোতে বাংলাদেশের মানুষের এক ধরনের একটা মেন্টালিটি হয়ে গেছে যে না ভাই এগুলো ঘটেই, তারপর সরকার ক্ষমতা থেকে পড়ে গেলে আবার কখনো এই সরকার আসার সুযোগ হলে একদম পানির মতন ঝরঝর করে যত মামলা আছে এগুলো পড়ে যাবে। আসলে যারা রাঘব বোয়াল বা এত বড় পোস্ট পদবিতে থাকেন তাদের কিছু করার মতন ক্ষমতা সরকারের থাকে না। তবে সরকারের ক্ষমতা থাকুক না থাকুক, ইন্টারন্যাশনালি শেখ হাসিনার কিন্তু একটা বাটে পড়ে গেছেন। আর এই খেলাটা এমন একটা সময় ঘটছে যে আপনার কি বলা হয়েছে, জাতিসংঘ একটা তদন্ত প্রতিবেদন দিয়েছিল, খেয়াল আছে? ওই প্রতিবেদনটা পূর্ণাঙ্গভাবে আমরা ওইভাবে দেখে নাই, বাট এখন এই প্রতিবেদনটা জাতিসংঘের যিনি মানবাধিকার কি বলা হয় যে কমিশনার আছেন, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যিনি আছেন ভলকার তুর্ক, তার একটা বক্তব্য থেকে গতকালকে আপনার একটু শোরগোল পাকাইছে। তবে তারা যে দাবিটা করছে জাতিসংঘ যে তারা মৃত্যুদণ্ড চায় না, তবে বিচার চায়, মানে তাদের বক্তব্য মৃত্যুদণ্ড অ্যাপ্লাই করা যাবে না, বিচার হওয়া উচিত। কাদের? জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারী এবং সমর্থকদের উপর মানবতা বিরোধী অপরাধ ঘটেছে। আর এটা কে করেছে? আওয়ামী লীগ সরকার। গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন তৎকালীন সরকারের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা এবং ক্ষমতাসীন দলের সদস্যরা। তাদের সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল আন্দোলনকে দমন করা এবং আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা। আর এগুলোর মধ্যে যারা জড়িত তাদের প্রত্যেকের সুবিচার নিশ্চিত করা প্রয়োজন বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। গতকালকে আপনার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ে যে কাউন্সিল ছিল, সেই কাউন্সিলের 55তম অধিবেশনে তিনি বলেছেন বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের যে প্রতিবেদন সেটার বিষয়বস্তু উপস্থাপন করেছেন ভলকার তুর্ক। তিনি বলছেন বাংলাদেশে পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। শতাধিক বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেপ্তার, নারী শিশুদের নির্যাতন, বিরোধীদের নির্যাতন, সহিংসতা চালানো হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের উদ্দেশ্য ছিল আন্দোলন দমন করা এবং সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার। সবকিছু হয়েছে আওয়ামী লীগের নেতৃত্ব এবং জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনায়। আন্দোলনকারী এবং তাদের সহযোগীদের দমনে মানবতা বিরোধী অপরাধও সংঘটিত করা হয়েছে। সরকার আন্দোলনকারীদের চিকিৎসা সেবা পেতে দেয়নি। এদিকে আন্দোলন শেষ হওয়ার পর ক্ষমতাচ্যুতদের বিরুদ্ধে গুরুতর প্রতিশোধ নিতেও দেখা গেছে, মানে তারা ডাবল একটা স্ট্যান্ডার্ড মারছে। আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করছে, তো এখনকার সরকার কি বসে বসে দুধ দিয়া সর দিয়া ভাত খাওয়াচ্ছে? না, এই সরকার ক্ষমতায় আসার পরেও আপনার যারা ক্ষমতাচ্যুতি হয়েছে 5 আগস্টের পর আগের সরকারের সমর্থক, পুলিশ এবং সংখ্যালঘুদের উপর গুরুতর প্রতিশোধ দিতে দেখা গেছে। জাতিসংঘের এই রিপোর্টটা ডক্টর ইউনূসকে এখানে কিন্তু একটা লানা দিয়া গেছে, এই যে সংখ্যালঘুদের উপর গুরুতর প্রতিশোধ কিসের? পলিটিক্যালি সেটা তো বলে না, যে সংখ্যালঘু যেটা পাকিস্তান, ভারত বলছে, আমেরিকা বলছে, বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো বলছে। পরবর্তী পদক্ষেপ হিসাবে জবাবদিহিতা নিশ্চিত বিষয়টি তুলে ধরেছেন তুর্ক। তিনি বলছেন জবাবদিহিতা নিশ্চিত প্রচেষ্টা শুরু হয়েছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অনেক মামলা হয়েছে, তবে এই সকল মামলায় সুবিচার নিশ্চিত করতে হবে।
আর জাতিসংঘ চাইছে মৃত্যুদণ্ডের বিধান যেন বাতিল হয়। জাতিসংঘ মানবাধিকার কমিশন এই ব্যাপারে সরকারকে সহায়তা দিতে রাজি আছে। এই রিপোর্টটা ইন্টারন্যাশনাল লেভেলে খুবই একটা ভ্যালুয়েবল রিপোর্ট, যেটা আওয়ামী লীগ সরকারের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা সহ একদম ঊর্ধ্বতন বেশ কিছু নেতারা, প্রশাসনের কর্মচারীরা প্রত্যেকের জন্য খুবই নেগেটিভ। যে হ্যাঁ না, সরকার কি বলছে এটা হয়তো রাজনৈতিক সরকার না, বলতেই পারে এরা মিথ্যা বলবে, কিন্তু যখন জাতিসংঘ থেকে একটা রিপোর্ট হয়, রিপোর্টটা সারা পৃথিবী দেখে। দুটো ঘটনা, নারীর প্রতি দুটো ঘটনা এভাবে যদি বলি, খুব কাছাকাছি সময় ঘটলো এবং আমি বিশ্বাস করি দুটো ঘটনারই মূল একই জায়গায় এবং একই পরিকল্পনার অংশ। সেগুলো পরিকল্পিত ব্যাপার বলে আমি বিশ্বাস করি। সেই পরিকল্পনা কি, কেন করছে, কারা করছে, সেটা নিয়ে কথা বলতে চাই। তার আগে সাম্প্রতিক ঘটনাটা দিয়ে শুরু করি। গতকাল সারা সন্ধ্যা রাত, গভীর রাত পর্যন্ত আমাদের সামাজিক মাধ্যম সরব হয়েছিল একজন নারীর প্রতি অবমাননার কারণে, হয়রানির কারণে, যৌন হয়রানির কারণে আমরা এভাবেই বলবো। সেটা হচ্ছে নারী কিভাবে ওড়না পড়তে হবে সেটা নিয়ে নসিহত করার চেষ্টা করেছেন রাস্তার একজন মানুষ, তাকে কিভাবে ওড়না পড়তে হবে সেটা নিয়ে সেই নারী অভিযোগ করেন। পরে সেই ভদ্রলোক যিনি এটা করেছেন তাকে গ্রেফতার করা হয়। এর পর্যন্ত মোটামুটি মনে হচ্ছে ঠিকঠাক কি আছে, কিন্তু না, এরপর সেই থানায় মানুষ গেলেন, অনেকে একত্র হলেন। আমরা যেটা বলি এখন, এগুলো আমি বিশ্বাস করি এগুলো মব তৈরি করা হলো এবং অন ক্যামেরা তারা থানার দায়িত্বরত পুলিশ অফিসারের সাথে কি করেছেন সেগুলো আমরা দেখলাম, কি বলেছেন, তারা যিনি অভিযুক্ত তার সাথে কি কথা বলেছেন, এবং অভিযুক্ত তার অভিযোগ স্বীকারই করেছেন, তিনি অস্বীকার করেননি। এবং তিনি কত ভালোতা প্রমাণ করার জন্য অত্যন্ত বিভৎস একটা ভাষা ব্যবহার করে বলছেন, আমি তো তাকে এভাবে বলি নাই, আমি তাকে ভালোভাবে বলেছি। সব কিছু দেখা হলো, ঘটলো, আমরা পক্ষ বিপক্ষে ডিবেট করতে নেমে গেলাম। এটাই হচ্ছে ইদানিং। কতগুলো চাই বা না চাই আইডিওলজিক্যাল ডিবেট আমাদের সমাজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা এটার মধ্যে ইনভলভড হয়ে যাব। তবে এই যে দুটো ঘটনা নারীর প্রতি এবং নারীর প্রতি ঘটা ঘটনা কেন এই মুহূর্তে বাংলাদেশে খুবই সিগনিফিক্যান্ট, কেন আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, গুরুত্ব দিয়ে দেখতে হবে, সেটা নিয়ে কথা বলবো। তার আগেটা আমরা সবাই জানি, সেটা নিয়ে আলাদা করে কথা হয় না, একটা টকশোতে কথা বলেছিলাম দুজন নারীর প্রকাশ্যে ধূমপান করা নিয়ে। তারা প্রকাশ্যে ধূমপান করছিলেন একটা পাড়ার পাশে, ছোট টং দোকান যে বলি সেরকম জায়গায়। সেখানে একজন গিয়ে বাধা দেন, তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, হতে হতে এটা এমন পর্যায়ে যায় যে ওই দুই নারী ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হয়েছিলেন মারাত্মকভাবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা নিয়ে মন্তব্য করতে হয়েছিল, পাওয়া যায় ইউটিউবে, যে কেউ সার্চ করে শুনে নিতে পারেন। একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এভাবে কথা বলছেন, একটা নারীর উপরে, দুটো নারীর উপরে যে ভয়ঙ্কর ভায়োলেন্স হলো, সেই ফৌজদারি অপরাধের বাইরে প্রকাশ্যে ধূমপানের জেনারেলাইজেশন। এই সমাজে আমরা থাকি তো, আসলে আমরা থাকি, আমাদের সমাজে নারীরা ধূমপান খুব বেশি করেন না, অন্তত আরবান নারীরা। আমাদের কিছু এরিয়া আছে যেখানে গ্রামীণ নারীদের ধূমপানের প্রবণতা আছে, ওটা খুব স্বাভাবিক। আমি এমন একটা জায়গায় জন্মেছি, বড় হয়েছি, তার কাছাকাছি চিটাগংয়ের একটা উপজেলার গ্রামীণ অঞ্চলে আমি নিজে দেখেছি স্মোকিংয়ের অভ্যাস নারীদের আছে এবং খুব স্বাভাবিকভাবেই সেটা অ্যাকসেপ্টেড। সো আরবান সোসাইটিতে একটা নারী ধূমপান করবেন প্রকাশ্যে, এটা ঠিক আমাদের অ্যাডজাস্ট করার মতন আমরা এখনও ঠিক মেনে নিতে পারি না। কিন্তু আমরা যদি গভীরভাবে তলিয়ে দেখি যে একটা পাবলিক প্লেস, যদি এটা পাবলিক প্লেস কিনা এটা নিয়ে ডিবেট আছে, এটা নিয়ে পত্রপত্রিকা এসছে, আমাদের পাবলিক প্লেস বলে যেখানে ধূমপান নিষিদ্ধ আছে, এই ধরনের চায়ের দোকান সেটার মধ্যে পড়েও না, সেরকম আলাপও আছে। আমি সেই আলাপ সরিয়ে রেখেই বলছি, মানে ধূমপান অত্যন্ত ক্ষতিকর একটা অভ্যাস, এটা বিভৎস ক্ষতিকর। যারা ধূমপাই আছেন তারা একটু ঘাটাঘাটি করবেন আপনারা আপনাদের কত ক্ষতি করছেন সেটা বোঝার জন্য। সেটা উভয়ের জন্য ক্ষতিকর, এবং পাবলিক প্লেস বা কোনো খোলা জায়গায় এটা নারী পুরুষ উভয়ের জন্যই সমান। এটা যদি অনৈতিক বলি, অপরাধ বলি, সমান সেটা। কিন্তু আমাদের সমাজ তো আসলে নারীদের প্রতি এই স্বাভাবিক দৃষ্টিটা দেয় না, দেবে না। আমরা পুরুষতান্ত্রিক শুধু না, আমাদের সমাজে নারী বিদ্বেষ আছে, মিসোজিনি আছে, ফলে নারী বেশি সাফার করবেন এটা আমরা ধরতে পারি। কিন্তু একটা রাষ্ট্রর কাজ হচ্ছে এই আলাপগুলো, যে আমাদের এই যে সামাজিক নর্ম আছে, এই নর্মগুলো নিয়ে আলাপ সমাজে হতে পারে, ডিবেট হতে পারে, কথাবার্তা হতে পারে, কিন্তু কোনো মানুষের, কোনো নাগরিকের অধিকার তিনি যখন নেন, সেটা যখন আরেকজনের সাথে কনফ্লিক্ট করে না, তার নাগরিক অধিকার নষ্ট করে না। প্রকাশ্যে ধূমপান নিয়ে কথা আসতে পারে, কিন্তু আসলে পুরুষদেরকে, এই যে ভদ্রলোক প্রথম প্রতিবাদ করতে শুরু করেছিলেন, আমরা ধরে নিতে পারি যে তিনি, ধরে না নিশ্চিতভাবে বলতে পারি, তিনি হেঁটে হেঁটে এই টং দোকানে সিগারেট খাওয়া পুরুষদেরকে উনি বাধা দেন না, এটা আমরা খুব ভালো জানি। সো এখানেও একটা বৈষম্যের ব্যাপার আছে, এটুকু আমাদের বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হয় না, এই সমাজে বাস করলেই হয়। সো নারী একজন ধূমপান করেছে, তার জন্য এই বিভৎস কায়দায় তাদের উপর হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, এবং যিনি করেছেন, মূলত নেতৃত্ব যিনি দিয়েছেন, তার ছবি সব কিছু আছে, তার বিরুদ্ধে সরকারকে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখিনি, আবার কথাও না। আর ব্যবস্থা যদি যেটা নিয়েও থাকতো, যেমন এই ক্ষেত্রে হয়েছে, খুব বেশি লাভ হতো না, সেটাও আসবে। কিন্তু রাষ্ট্র ব্যবস্থা নিতে হবে, মানে একটা সরকার, সে যে সরকার এটা প্রমাণ করতে হয়, সে তার আইন প্রয়োগের মাধ্যমে। একটা ফৌজদারি অপরাধ, একটা স্মোকিংয়ের জন্য জরিমানা আছে, এটা কোনো ফৌজদারি অপরাধ না, সর্বোচ্চ আমাদের আইনেও যদি ধরে প্রকাশ্যে ধূমপান, তার জন্য যে ফৌজদারি অপরাধ হয়েছে, সেটা নিয়ে রাষ্ট্র চোখ বন্ধ করে থাকতে পারে না, সরকার পারে না, কিন্তু থাকলো। গতকাল ব্যবস্থা নেওয়া হয়েছে প্রাথমিকভাবে, কিন্তু যে জিনিসটা আসলে আরেকটা নতুন ডাইমেনশন তৈরি করেছে, এটাই দরকার ছিল। এবং অনেকে ফেসবুকে লিখছেন, হুইচ ইজ রাইট, প্রয়োজনীয় ফুটেজ পাওয়া কিন্তু হয়ে গেছে, আসলেই হয়ে গেছে। এবং অনেকে যারা করার, তারা এগুলো অলরেডি কথা বলতে শুরু করেছেন, ভারতীয় মিডিয়া যারা বলতে শুরু করে দিয়েছেন। সেটা হলো, পুলিশ গ্রেফতার করেছে কাউকে, তাত্ত্বিকভাবে বলছি এই গ্রেফতারটা ঠিক না, তর্কের খাতিরে বলছি, কিন্তু এই পুলিশ তো শেখ হাসিনার পুলিশ না, এখন শেখ হাসিনা নেই, এবং পুলিশ শেখ হাসিনার কথা শুনে কাজ করবে, এটা হবার কথা না। তারপরে ধরে নিলাম কেউ এরকম করলো, ধরে নিলাম। আমাদের তো একটা বিচার বিভাগ আছে, এই আসামি 24 ঘন্টার মধ্যে আদালতে যাবে, তার বিরুদ্ধে মামলা হবে, তিনি জামিন পাবেন কি পাবেন না সেটা আদালত ডিসাইড করবে। সুতরাং এই যাবতীয় ব্যবস্থাটার প্রতি অনাস্থা দেখিয়ে একটা মব তৈরি হলো থানায়, এবং তারা সেখান থেকে তাদেরকে
তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ তৈরি করতে শুরু করলেন। এটা শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর বহু থানায় হয়েছে, কিন্তু 6-7 মাস পরে এসে এই ঘটনাগুলো হওয়া সরকারের অস্তিত্বহীনতাকে প্রমাণ করে। সরকারের তো উচিত ছিল, পুলিশের তো উচিত ছিল প্রয়োজনে সেনাবাহিনী ডেকে সেখানে যাতে মব তৈরি হতে না পারে সেই ব্যবস্থা করা। কারো যদি কোনো বক্তব্য থাকে তারা লয়ার ঠিক করবেন, পরের দিন যখন আদালতে তাকে তোলা হবে তার জামিনের জন্য বা এই মামলাই তারা উইথড্র করা চাইতে পারতেন, সেটার জন্য আইনি পথে তাদেরকে যেতে হতো। কিন্তু না, মব গেল। এবং যে ধরনের মব আসলে ভারত দেখতে চায় সেটাই হলো এখানে অ্যাপারেন্টলি বাইরে থেকে দেখতে মনে হয়েছে যে আমাদের প্র্যাকটিসিং মুসলিমদের যে ধরনের লুক আছে সেই ধরনের লুকের মানুষ। এই লুকের সমস্যা নেই, প্রত্যেকটা প্র্যাকটিসিং মুসলিম যারা আছেন তারা ইসলাম যেভাবে তাদের লুক তৈরি করতে, দাড়ি রাখা, টুপি পরা, পাঞ্জাবি যে ধরনের এক ধরনের পোশাকের কথা বলা হয়, ইটস ফাইন। কিন্তু এখানে যখন গেলেন তখন এই পোশাকের মানুষ গেলেন এবং এটাই এই ন্যারেটিভটা তৈরি করার জন্য চাওয়া হচ্ছিল, অ্যান্ড দ্যাট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। এবং সরকার বাধা না দেয়া, আমি এই জিনিসটাও আসলে বলতে চাই। আমি গতকাল গুলশানের ঘটনার পর থেকে আমার খুবই মনে হয় সরকারের একটা অংশ এই ষড়যন্ত্রর সাথে জড়িত হয়ে পড়ছে। তাহলে ঘটনাটা কি? গোড়ায় ফিরে যাব। বাংলাদেশের আসলে বিপদটা যে জায়গা থেকে আসতে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে ইসলামিস্ট এক্সট্রিমিস্টরা। এই আলাপ ভারত প্রথম দিন থেকে করছে। ডক্টর ইউনুস মূলত তাদের পেট্রোনাইজড মানুষ। ইনফ্যাক্ট ডক্টর ইউনুস না হলে এই ন্যারেটিভ বহুদিন আগে তারা এস্টাবলিশ করে শেষ করে ফেলতে পারতো আমাদের সরকারকে, কিন্তু পেরে ওঠেনি তার মতো একটা বিরাট ব্যক্তিত্ব আমাদের উপরে থাকা, যার অন্তত জঙ্গি ট্যাগ লাগানো সোজা না। কিন্তু সেই চেষ্টা চলছে এবং একটার পর একটা অনেকগুলো ঘটনাকে আমরা যদি সাজাই তাহলে দেখবো এটা পরিকল্পিত। একটা জঙ্গিবাদী দেশে যারটাকে জঙ্গিবাদী দেশ বলতে চায়, সেই দেশে নারীরা প্রধান বা প্রথম আক্রমণের শিকার হন। আমরা দেখব নারীরা আক্রমণের শিকার হয়েছেন। নারীরা ফুটবল খেলতে পারবে না, নারী অভিনেত্রী দোকান উদ্বোধন করতে পারবে না, নারীরা এখন ওড়না কীভাবে পড়তে হবে বা তিনি প্রকাশ্যে যদি ধূমপান করেন এটা সঠিক কাজ না, কিন্তু পুরুষ সমস্যায় না পড়লেও নারীকে সমস্যায় করতে হবে। এই আলাপগুলো আসলে মাঠে ছাড়া হলো। সুতরাং নারীদের প্রতি এরকম একটা হোস্টাইল মেন্টালিটি দেখা যাচ্ছে এবং করছে কারা? অ্যাপারেন্টলি ধর্মীয় যে লেবাস, ধর্মীয় যে আউটলুক, প্র্যাকটিসিং মুসলিমের যে আউটলুক, সেই আউটলুকের মানুষজন। এই ন্যারেটিভটাই আসলে চাওয়া হয়েছিল। একই সাথে কালো পতাকা, শেখ হাসিনা পতনের পর কালেমা লেখা কালো পতাকায় ঢাকা শহর বহু জায়গায় দেখা গিয়েছিল। 32 নম্বর ভাঙার সময় পতাকা দেখা গেছে কালেমা লেখা। এরকম নানান রকম ন্যারেটিভ আছে। মাজার ভাঙা হচ্ছে, এটা নারীর প্রতি না হয়ে থাকলেও এটাও ইসলামিস্ট এক্সট্রিমিজম বা ফান্ডামেন্টালিজম তারা যেটা বলেন তার ন্যারেটিভকে স্ট্রেংথেন করতে সাহায্য করে। সুতরাং এটা পরিকল্পিত। যারা গেছেন আমি মনে করি পরিকল্পনার পার্ট হয়ে গেছেন, আমি বিশ্বাস করি। না হয় এই সময় অন্তত এই ঘটনাগুলো ঘটার কোনো কারণ ছিল না। একটা ভুল যদি কোনো জায়গা থেকে হয়েও থাকে সেটার জন্য কতগুলো স্টেটের আইনের কতগুলো পদক্ষেপ আছে, সেই পদক্ষেপগুলো দিয়েই এই সব কিছু করা যেত। কিন্তু না, বাংলাদেশে কোনো শাসন কাজ করছে না, প্রশাসন কাজ করছে না। থানায় গিয়ে মব, কথ্য ভাষা কেউ এভাবে বলেন তৌহিদি জনতা, এটা ডেরিগেটরি হয়ে গেছে। তৌহিদি জনতা খুবই বিশ্বাসের একটা গভীর জায়গার ব্যাপার, কিন্তু এই নাম দিয়ে এখন নানান জায়গায় নানান কাজ করা হচ্ছে, কাণ্ড ঘটানো হচ্ছে, যেগুলো আদতে মানুষের জন্য সমস্যা তৈরি করছে, রাষ্ট্রের জন্য সমস্যা তৈরি করছে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। এই দেশ চলবে আইন এবং বিধিবিধানের মাধ্যমে। কারো পছন্দ না হতে পারে কোনো আইন, যদি পছন্দ না হয় সেই আইন পরিবর্তনের জন্য সরকারকে চাপ প্রয়োগ করতে পারে যে এই আইন যোগ করতে হবে, এর মধ্যে ওড়না এভাবে পড়তে হবে, এরকম একটা আইন লাগবে, অথবা হিজাব পড়তে হবে মুসলিম মেয়েদের, বা নিকাব করতে হবে, আইন বানানোর জন্য কেউ চাপ তৈরি চাইলেও করতে পারেন। কিন্তু যতদিন পর্যন্ত সেই আইন না হচ্ছে, সেই আইন কেউ না ভাঙছে, এমনকি আইন যদি কেউ ভাঙেও সেটাকে দেখার দায়িত্ব জনগণের না, সেটা দেখার দায়িত্ব আবারও সরকার এবং রাষ্ট্রের। এই কয়েকটা বেসিক জিনিস আসলে বুঝতে পারতে হবে। আর কারো যদি মনে হয় পুরোপুরি তাদের চিন্তা মতো যে মানুষগুলো চলবে না তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, তাহলে আসলে তাদের এই রাষ্ট্রে বসবাস করা কঠিন হবে। তাদেরকে উচিত হবে তাদের মতো একটা রাষ্ট্র তৈরি করে ফেলা। কেউ খেলাফতের কথা বলছেন না, তারা এরকম একটা রাষ্ট্র, তখন তো এই গণতান্ত্রিক ব্যবস্থায় তো আর সেটা হবে না। তাদের উচিত হবে, অনেক জায়গায় হয়েছে, তারা ইরানে ইসলামিক রেভলিউশন হয়েছে, তারা বিপ্লব করে তাদের পছন্দের একটা রাষ্ট্র তৈরি করে নিতে হবে। তারপর সেটা তাদের মতো করে তারা কি আইন কানুন বানাবেন সেটা তাদের ব্যাপার। কিন্তু যতদিন পর্যন্ত সেটা না হয়, যতদিন পর্যন্ত এটা গণতান্ত্রিক দেশ হয়ে থাকে, ততদিন পর্যন্ত এগুলো তাদের অ্যাকসেপ্ট করতেই হবে। এটাই একটা রাষ্ট্র, এটাই হলো রাষ্ট্র সম্পর্কে বোঝাবুঝি। এই রাষ্ট্র যেভাবে চলছে, যে আইন আছে সবকিছু আমারও পছন্দ না, আমারও বেশ কিছু আইন এবং বেশ কিছু বিষয়ের প্রতি আমারও বক্তব্য আছে, কিন্তু আমি সেটাকেও ওই আইন, যে আইনটা আমি পছন্দ করছি না, সেটা মেনে যদি কেউ কোনো কিছু করে আমি সেটা নিয়ে সমালোচনা করতে পারি, আমি সেই জন্য সরকারের উপরে চাপ তৈরি করতে পারি, কিন্তু আমি নিজে গিয়ে ইম্পোজ করার চেষ্টা করতে পারি না। এবং কতটুকু কথাও আমি আসলে সদুপদেশ বোঝায়, কতটুকু বোঝায় না, সেইটুকু বোঝাবুঝিও থাকতে হবে। আমি মনে করি না যেটা না বুঝেই কেউ করেছে, এগুলো বুঝেই করা হয়েছে, বুঝেই করা হচ্ছে। এবং শুধু এটা না, এটা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর গত বছরের শেষের দিকেও একই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। নারীরা মাথায় কাপড় দিচ্ছে না কেন, নারীরা হিজাব করছে না কেন, তার পোশাক কেন এরকম, এই ধরনের অভিযোগও পাওয়া গেছে সেই সময়। সো এটা একটা পরিকল্পনার অংশ। এবং আমরা নিশ্চিত থাকতে পারি ভারত যেহেতু এই ধরনের ন্যারেটিভ এখানে এস্টাবলিশ করতে চাইছে, যারা এই কাজগুলো করছেন সবাই শতভাগ পরিকল্পনার পার্ট তা বলছি না, কিন্তু এর মধ্যে একটা খুব সিগনিফিকেন্ট পরিকল্পনা আছে। কেউ না বুঝে এই ফাঁদে পা দিচ্ছেন। কিন্তু দিনের শেষে আমরা ভারতের হাতে অস্ত্র তুলে দিচ্ছি। ভারতের হাতে এখন যথেষ্ট বেশি প্রমাণ আছে, ভারত বহির্বিশ্বকে দেখাতে পারবে বাংলাদেশে আসলে একটা ইসলামী জঙ্গিবাদীরা শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতা দখল করেছে। এবং কে না জানে, শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থাকার মূল ন্যারেটিভ ওয়েস্টের কাছে এটা ছিল যে আমি নির্বাচন দেই না, এটা মানে ওয়েস্ট বুঝেছে শেখ হাসিনা চুরি বাটপারি ডাকাতি করেছে, সবই জানে, মানবাধিকার লঙ্ঘন করেছে, কিন্তু তিনি জঙ্গিবাদ মৌলবাদ ঠেকিয়েছেন। অ্যাট দ্য সেম টাইম দেশের মধ্যেও যে মানুষজন আছে যারা এই ধরনের উগ্রবাদ মাথাচাড়া দিতে দেখছেন,
তাদের কাছে আসলে খুব ইনসিকিউর বোধ করে, বিশেষ করে নারীরা। সব নারীরা তাদের মতো করে চিন্তা করবেন না, এটাই বেসিক। এখন যেই কিছু বলতে যাচ্ছেন, আবার শেখ হাসিনা যেমন জামাত শিবির জঙ্গি ট্যাগ দিতেন, এখন শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে। শাহবাগী ট্যাগ দিয়ে যে কারো কথার উপরে যে কোনো কিছু করা যাবে, মানে এই মানুষগুলোর এই কনসেপ্টটুকুও নাই, এই ভাবনাটুকুও নাই। সত্যি সত্যি শাহবাগী বলতে যেটা বোঝায়, যে ডেরোগেটরি টার্মে ব্যবহার করা হয়, সেই শাহবাগীও যদি কেউ হয়ে থাকেন, তারও একটা গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।